পুলিশের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়েছে আসিফ নজরুল। সুতরাং এর জন্যই তো তার উচিত তাকে যাবজ্জীবন দিয়ে দেয়া। সুতরাং আমি মনে করি উনি ফেইলার, উনি সব দিক থেকেই ফেইলার, এবং উনি উগ্রবাদকে উস্কে দিয়েছেন। উনি বাংলাদেশে উনি জাতির বড় ক্ষতি করেছেন, ক্ষতি করে যাচ্ছেন অনবরত। এই পুরো ক্যাবিনেট বলেন বা উপদেষ্টা মন্ডলী বলেন, এর চাইতে সবচেয়ে বড় ভয়ঙ্কর লোকটি হচ্ছে আসিফ নজরুল। আমি মনে করি ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা। উনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন দেশের। রেজওয়ানা ব্যক্তিগত পর্যায়ে ব্রিলিয়ান্ট মেয়ে, হ্যাঁ, এবং সে স্বাধীনতা বিরোধীর সন্তান। আমি এটা আগামাতা কিছু এখনো বুঝে উঠতে পারিনি। এটা যে কি জনগণমন, এটা শুনলে তো অনেকটা আমার কাছে ভারতের জাতীয় সঙ্গীতের কথা মনে হয়। ভারতের জাতীয় সঙ্গীতের কথা মনে হয়। এছাড়া আমার কাছে এটা আমি বুঝতে পারিনি এটা কি। আমি যে জিনিসটা বিশ্বাস করি, মানে লয়ার স্টুডেন্ট হিসাবে, এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন এসছে। আমিও শেখ হাসিনাকে খুব একটা পছন্দ করি তা নয়। আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে আমি বিশ্বাস করি, সেটার জন্য আমি জীবন দিতে রাজি আছি। কিন্তু আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশ সুষ্ঠু বিচার পাবেন না, এটা আমি মনে করি। উনি সুষ্ঠু বিচার পাবেন না। শেখ হাসিনা কেন, আওয়ামী লীগের কোনো নেতাই সুষ্ঠু বিচার পাবেন না। কেন পাবেন না? যদি সুষ্ঠু বিচার না পাই, প্রথমত জাতি সত্য জানবে না, এটা একটা ভয়ঙ্কর বিষয়। তাই সুষ্ঠু বিচার হওয়া উচিত। তাহলে সুষ্ঠু বিচার হলে, বিচার প্রক্রিয়া নিয়ে কথা না তুলতে পারলে, ভবিষ্যতে বিচার রায় যা হবে তা নিয়ে জাতি কোনো কনফিউশনে থাকবে না। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে, যেই দেশে আপনার বিচার, যারা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তার ভিতরে একজন, তো আমি তাকে 30 বছর চিনি, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, আমাকে খুব রেসপেক্ট করে। সে জাতীয়তাবাদী আইনজীবীতে ছিল, এবং সে যদি বিচার হয়, প্রথমত এই বিচার প্রক্রিয়াটা আর দলীয়করণের বাইরে নেই। আর তাজুল তো জামাতের স্বাধীনতা বিরোধী শক্তি। সুতরাং তাজুল যেখানে প্রসিকিউটর, সেই বিচার প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবমুক্ত হতে পারে না, কোনোভাবেই না। তাই যদি এখন আমাকে সুযোগ দিত, আমাকে যদি সিকিউরিটি দিত, কারণ আমাকে যেখানে অন্যান্য আইনজীবীদেরকে পিটিয়ে মেরে ফেলে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করতে গেলে, আমি যখন লয়ার হিসেবে সেখানে যাব, সেখানে আমার নিজস্ব রাজনৈতিক চিন্তা ভাবনাকে আমি জলাঞ্জলি দিতে হবে আমার। এবং আমি যেহেতু কোনো রেজিস্টার্ড কোনো দলের সদস্য নই, আমি যদি এখন বাংলাদেশে থাকতাম, আমি শেখ হাসিনা কেন, আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আমি ডিফেন্ড করতাম। এবং আমি এই জন্য ডিফেন্ড করতাম, আমি মনে করি এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, এবং সেখানে আইনজীবী হিসাবে বিশেষ করে টেরোরিজমের ব্যাপারে আমার একটা ডক্টরেটও আছে। সুতরাং আমি সেখানে থাকলে আমার একটা ভূমিকা পালন করতে পারতাম। আনফর্চুনেটলি আমি সেটা করতে পারছি না, কারণ সরকার সেরকম ভাবে আমাকে সিকিউরিটি তো দেবেই না। আমাকে বোধহয় সমন্বয়ক ভাইদের ব্যাপারে আপনার বক্তব্য, নিজস্ব বক্তব্য আমরা শুনেছি। সমন্বয়ক ভাইদের এখন যে ক্রিয়াকলাপ, সেগুলোর ব্যাপারে আপনার অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি। এই বক্তব্যটা আপনি দেওয়ার পর আসিফ নজরুল স্যারের বিষয়টিতে একটু আসবো। আগে সমন্বয়কদের বিষয়ে একটু জানতে চাই, আপনার অবজারভেশন কি হচ্ছে? সমন্বয়কদের ব্যাপার হচ্ছে, দেখেন, 90-এর গণ অভ্যুত্থানে আমরা যারা ইনভলভ ছিলাম, আমরা কখনো আশা করিনি যে আমরা মন্ত্রী মিনিস্টার হয়ে যাব। এই টার্গেট নিয়ে আমরা কখনো রাস্তায় নামিনি, এরশাদের পতন ঘটাইনি। আমরা 3 বছর জীবন থেকে সেশন জ্যামে আমাদের জীবন আমরা হারিয়েছি। আমরা এরশাদের সেই বিডিআরের বুটের লাথি আমরা খেয়েছি, আমরা ঘেরাও খেয়েছি বিভিন্ন সময়, আমাদের মিছিল আক্রমণ করেছে অনেকে, বিশেষ করে এরশাদের মানে দুষ্ট লোকরা। তাই আমরা সেই চেতনা থেকে আমরা ছাত্র সংগ্রাম শিখেছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমাদের পিতারা, তারা যখন ছাত্রলীগ করতেন বা অন্যান্য রাজনীতি করতেন, তাদের কাছ থেকেও রাজনীতি ইতিহাস শুনেছি। এবং আমরা ধরেন, যদি যুদ্ধের সময় যারা যুদ্ধ করছেন তারা যদি বঙ্গবন্ধুর সাহাবা হয়ে থাকেন, আমরা তাবেইন। এবং এরপর জেনারেশন, আমাদের সন্তান প্রজন্ম হচ্ছে বর্তমানে যারা সমন্বয়, তারা হচ্ছে তাবেইন। আপনি কখনো তাবেইনদেরকে ডিঙিয়ে আপনি সাহাবাদের বুঝবেন না। আবার সাহাবাদের কখনো যদি সাহাবারা তাবেইন পর্যায়ে যায়, তাহলে একটা গ্যাপ হয়ে যাবে। তো যেটা আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে যেটা ঘটেছিল, মানে আমাদের পূর্বপুরুষ বলতে আমি বলছি আমাদের আগের জেনারেশন, বিশেষ করে যারা কিনা তোফায়েলদের জেনারেশন, আমাদের বাবার জেনারেশন, তোফায়েলদের জেনারেশন, আব্দুর রাজ্জাক চাচার জেনারেশন, যারা ওই জেনারেশনে, আমি চাচা বলছি সরি, কারণ হচ্ছে আমাদের খুব পারিবারিকভাবে ঘনিষ্ঠ এনারা। তাই এনাদের থেকে আমাদের কাছে পাওয়ার ট্রান্সফার করতে ওনারা বেশি সময় নিয়েছেন। এখন ক্ষমতা থাকা উচিত আমার জেনারেশনের, যেমন ধরেন রেজওয়ানা আমার ক্লাস ফ্রেন্ড, এরা হচ্ছে আমাদের জেনারেশন। এই জেনারেশনের কাছে পাওয়ারটা না দিয়ে বরঞ্চ
শেখ হাসিনা বলুন আর খালেদা জিয়া বলুন, তারা খুব বেশি সময় পাওয়ারটা হাতে রেখে দিয়েছেন এবং তাদের জেনারেশনের লোকরা, বিশেষ করে যেমন ধরুন শেখ হাসিনার জেনারেশনের অতি বয়স্ক অতি বৃদ্ধরাই মন্ত্রিত্ব এমপিত্ব ভরে ফেলেছে এবং এর পরবর্তীতে যারা এসছে তারা হচ্ছে তাদের এই সন্তান প্রজন্ম, মানে বাবার কারণে রাজনীতিতে এসেছেন, এমপি হয়েছেন। এতে করে যেটা হয়েছে, আমাদের জেনারেশনে যারা চিন্তক বা যারা দেশপ্রেমিক, যারা আমরা 90-এর অভ্যুত্থানে ছিলাম, তারা আমরা সঠিকভাবে মূল্যায়িত হইনি এবং মূল্যায়িত না হওয়ার কারণে এর পরের জেনারেশন এর ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে যে তারা অতি বৃদ্ধকে বুঝতে পারছে না এবং অতি বৃদ্ধরা অনেক সময় দলীয় স্বার্থে, ব্যক্তিগত ক্ষমতার স্বার্থে, রাজনীতির স্বার্থে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। তাই বর্তমান জেন জেড বলেন, তারা ইল ইনফর্মড হওয়ার কারণ হচ্ছে তারা গাইডেন্স পায়নি। তারা যদি ধরেন আমাদের জেনারেশনের টাচে থাকতো, আমরা যদি আজকে ক্ষমতায় থাকতাম, তাহলে তারা আমাদের অ্যাক্টিভিটিস থেকে স্বাধীনতার পক্ষে থাকতো। কিন্তু বর্তমানে সেই জায়গাটা পূরণ করেছে যে মাদ্রাসা লেভেলের যারা শিক্ষক, যারা আসলে রাজনীতি বোঝে না, জানেও না, ইসলামের খেদমত করতে হলে সত্যিকার অর্থে আপনাকে অনেক কিছু জানতে হবে। আপনাকে সেই সময়ের রাজনীতি জানতে হবে, সমাজনীতি জানতে হবে, অর্থনীতি জানতে হবে, ইসলামিক জুরিসপ্রুডেন্স জানতে হবে, কম্পারেটিভ রিলিজিয়ন জানতে হবে। কারণ ইসলামিক গোল্ডেন এজে যারা স্কলার, তারা ছিলেন পলিম্যাথস। এই পলিম্যাথ আমাদের ভিতরে তৈরি হয়নি। এই কারণে বর্তমান যে জেনারেশনটা এসছে, যেটা আমি বলবো শেখ হাসিনা শাসনামলের সবচেয়ে বড় ফেলার, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা দিয়ে উনি ফ্ল্যাট করে ফেলেছেন, ওপেন গেট করা হয়েছে। এবং এতে করে যে বর্তমান জেনারেশনে যারা এই জেন জেড, তারা আসলে মিসগাইডেড এবং ইল ইনফর্মড। সুতরাং এই কারণেই আপনারা বর্তমানে সমন্বয়কদের ভিতরে ইসলামিজমের নামে, খেলাফতির নেশায় তারা মুখে বলবেন অনেক ক্ষেত্রে, এবং এটা প্রমাণ আপনাকে আমি এখনই দেব। এর কারণে যেটা হয়েছে, তাদের ভিতরে একটা জোশ এসছে। কারণ এখন যৌবন যার যুদ্ধে চাবার তার শ্রেষ্ঠ সময়, আমরা সব গরম থাকতাম, সেই বয়স আমরাও পার করেছি, আমরা গরম থাকতাম, আমরা প্রচন্ড গরম থাকতাম। তাহলে তারা এই গরম মুভমেন্টটাকে তারা পছন্দ করছে। এতে করে তাদের ভিতরে একটা রাইজ দেখতে পাচ্ছি, ফ্যানাটিসিজমের রাইজ। কিন্তু তারা আসলে ইসলামিক না, আসলে প্রকৃত ইসলামিক না, অলিয়া উলিদের পথে তারা চলে না। তাহলে এই জিনিসটা যে হয়েছে, এটার এভিডেন্স আপনাকে দেখছি এবি পার্টি। তারা মুখে বলবে না, কিন্তু তারা আসলে স্বাধীনতার পক্ষে শক্তি না। তারা জামাতের বি টিম। যত কথাই বলো, ফুয়াদকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার ব্যক্তিগত পর্যায়ে সে আমার ছোট ভাই, সেটা অন্য কথা। কিন্তু ওদের প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার বলি, যেহেতু প্রফেশনাল কারণে আব্দুর রাজ্জাক। এবং ওনারা যে কিনা যার প্রতিষ্ঠাতার পেছনে আব্দুর রাজ্জাকের মতো লোক থাকতে পারে, যিনি জামাতকে উনি ছেড়ে এসেছিলেন, ওটা অনেক অন্য কারণে, এটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। এরপরে নাগরিক কমিটি বলেন আর যা বলেন, এরা সবাই হচ্ছে ইসলাম ঘেঁষা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীরা খুব ভালোভাবে প্রচার করেছেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, যাদের রাজনৈতিক কোনো প্রজ্ঞাই ছিল না কখনো। ওই যে ক্যারিজমা, মাঠে ময়দানের ক্যারিজমা। সুতরাং নতুন জেনারেশন যেহেতু অধিকাংশই, আই এম সরি টু সে, আমি আসলে ডাইরেক্ট বলার মানুষ তো, আপনারা আমাকে জানেন তো, তারা এমন ব্যাকগ্রাউন্ড থেকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, যারা মাঠে ময়দানে ওয়াজ শুনে অভ্যস্ত, যারা মাদ্রাসার লেভেল থেকে এসছে। এই জন্য তাদের ভিতরে ইন্টেলেকচুয়ালিটি কোনো প্রকাশ নাই এবং বর্তমান সমন্বয়কের ভিতরে আসলে সেই জিনিসটাই ঘাটতি দেখা যাচ্ছে। তারা যখন মাহফুজ আলমের মতো ছেলেরা হয়তো একটা কথাবার্তা বলতে পারে অনেক বেশি ইন্টেলেকচুয়াল, বাট ইন ফ্যাক্ট নট ট্রু। সুতরাং ভবিষ্যৎ এদের ভালো না, এদের ভবিষ্যৎ খুব খারাপ। আচ্ছা, আপনার ক্লাসমেট কি রিজওয়ানা সৈয়দা, রিজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা? আচ্ছা, আর আমাদের উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যার, আপনার সিনিয়র ভাই? আমার 3 বছরের সিনিয়র। আসিফ ভাই আমার ডিপার্টমেন্টারি বড় ভাই, 3 বছরের সিনিয়র। ওনাদের কার্যক্রম আপনার কেমন লাগছে এখন? ওনারা যে উপদেষ্টা হিসেবে আছেন, সৈয়দা রিজওয়ানা হাসান এবং আমাদের আসিফ স্যার। রেজওয়ানা ব্যক্তিগত পর্যায়ে ব্রিলিয়ান্ট মেয়ে, হ্যাঁ, এবং সে স্বাধীনতা বিরোধীর সন্তান। রেজওয়ানাকে 90-এর গণঅভ্যুত্থানে একদিনের জন্য আমরা পাইনি। তবে রেজওয়ানা অ্যাজ এ পার্সন, রেজওয়ানা খারাপ না, কিন্তু সবার সমন্বয়ক, সবারই
যেমন ব্যাংক অ্যাকাউন্ট চেক করা দরকার, উপদেষ্টা সবারও ব্যাংকিং ইতিহাস চেক করা দরকার। এই ব্যাপারে আমি একটু কথা বলি। এটা কিন্তু শুরুতেই তারা বলেছিলেন যে সবাই সবার হিসাব দেবেন, উপদেষ্টারাও হিসাব দেবেন, মন্ত্রণালয়ে যারা আছেন তারাও তাদের সম্পদের হিসাব দেবেন। এটার কোনো অগ্রগতি কি আপনি দেখতে পাচ্ছেন? আমাদের চোখে তো দেখছি না। শুধু তাই না, তাদের বিদেশের ট্রিপগুলোর রেকর্ডগুলো, ইতিহাসগুলো চেক করা দরকার, কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কারণ আমি কিছু কিছু ইনফরমেশন জানি। আর একটা যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে আসিফ ভাই ব্যক্তিগত পর্যায়ে আসিফ ভাইয়ের ব্যাপক আইডিওলজিক্যাল পরিবর্তন এসছে, বিশেষ করে 90-এর গোড়া থেকেই, একটু পরেই উনি ওই গণ আদালতের পর থেকেই উনি চেঞ্জ হয়ে গেছেন। উনি চেঞ্জ হয়েছেন বিভিন্ন কারণে। হিজবুত তাহরির যারা ব্রেইন ওয়াশড, এটা আমি নিশ্চিত, এবং উনি জাতির বড় ক্ষতি করেছেন, ক্ষতি করে যাচ্ছেন অনবরত। এই পুরো ক্যাবিনেট বলেন বা উপদেষ্টা মন্ডলী বলেন, এর চেয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর লোকটি হচ্ছে আসিফ নজরুল ভাই। ব্যক্তিগতভাবে ওনাকে আমি সামনাসামনি থাকলে বহুবার আড্ডা মেরেছি, কারণ ওনাকে তো আমি 35 বছর চিনি। কিন্তু আমি মনে করি ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত, উনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন দেশের। পদত্যাগ কেন বলছেন? এটা কি কি ক্ষতি, যেমন একটু যদি ব্যাখ্যা করেন। দেখেন, আপনি প্রথমে আলোচনা শুরু করেছিলেন পুলিশ এর ইস্যু দিয়ে। পুলিশের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়েছেন আসিফ নজরুল। সুতরাং এর জন্যই তো তার উচিত তাকে যাবজ্জীবন দিয়ে দেয়া। সুতরাং আমি মনে করি উনি ফেইলার, উনি সব দিক থেকেই ফেইলার, এবং উনি উগ্রবাদকে উস্কে দিয়েছেন উনি বাংলাদেশে। এই 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের মানুষ যারা। এটা দেখেন, প্রথমত একটা ট্রানজিশন পিরিয়ডে কিছুটা দেশের ক্ষতি হয়, এটা মেনে নিতে হবে। যদি প্রকৃত গণতন্ত্র আসতে হয়, কিছুটা রিফরমেশন দরকার, এটা আমি বুঝি এবং এটা আমি বিশ্বাস করি, এবং হওয়া উচিত। বিএনপির ভেতরে অনেক রিফর্ম হওয়া উচিত, আওয়ামী লীগের ভেতরে তো বটেই, এমনকি পুরো প্রসিজারের ভিতরে অনেক রিফর্ম করা প্রয়োজন আছে। সেই রিফর্মগুলো করার যদি সত্যিকারের পদক্ষেপ নেওয়ার জন্য কিছু টাইম দরকার হয়, সেটা দেওয়া উচিত, যাতে করে ওয়ান্স অ্যান্ড ফর অল আমরা ঠিক করতে পারি। কিন্তু রিফরমেশনের নামে আবার দেশের স্বাধীনতা চেতনার বিরুদ্ধে না গেলেই হয়। কিন্তু এতে যেটা হয়েছে, দেশে কিন্তু এটা সত্য যে করাপশন চরম লেভেলে গিয়েছিল রিসেন্টলি। এখানে আমি একটু যুক্ত করি, করাপশন তো আছেই, করাপশনের ব্যাপারে শাস্তি হোক, এটা দেশবাসী সবাই চায়, যারা দুর্নীতি করেছেন, দুর্নীতির সাথে যারা যুক্ত রয়েছেন। কিন্তু এই যারা করাপশন করেছেন তাদের পানিশমেন্ট হোক, কিন্তু শ্রমিকদের মিল ফ্যাক্টরি কি ওই চালু রাখা উচিত? আমি আসছি সেখানেই, যে এই যে অনেক যারা কিনা হাজার হাজার কোটি টাকা দিয়ে চুরি করে বা কিছুটা অংশ তারা ইনভেস্ট করে দেশে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আক্রমণের মুখে এসছে। তবে সরকার উচিত হবে দ্রুত এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, এবং নিয়ে সেগুলোকে দ্রুত উচিত হবে কাউকে ছাড় দিয়ে না। যেমন যমুনা গ্রুপকেও ধরা দরকার। যমুনা গ্রুপকে ধরবে না, কারণ সমন্বয়কারীদের খুব প্রিয় গ্রুপ যমুনা গ্রুপ এবং যমুনা নিউজ, এগুলো খুব প্রিয় তাদের। কিন্তু যমুনা গ্রুপ কিভাবে উত্থান হয়েছে আমরা সেটাও জানি, কিন্তু সেখানে বৈষম্য দেখতে পাচ্ছি আমরা। এরকম অনেক গ্রুপ আছে যাদেরকে আমি মনে করি ব্যবসা বাণিজ্যগুলোর ইতিহাস সব করাপশন, এগুলো সব টেক ওভার করে জনগণের মালিকানা এই সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলি দিয়ে দেওয়া উচিত। তারপর যারা কিনা বেকার হয়ে পড়ছে বিভিন্ন কারণে, বিশেষ করে এইসব কারণে, এগুলোকে দ্রুত প্রোডাকশনে ফিরিয়ে নিয়ে আসা উচিত। আপনি যেহেতু একজন আইনজ্ঞ, আইনের মানুষ, আইন বিষয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন বা সংবিধান সংস্কারের যে একটা উদ্যোগ নিয়েছেন আলী রিয়াজ সাহেবকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। তিনি আমেরিকান নাগরিক, তিনি বাংলাদেশের সংবিধান সংস্কারের পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেখানে জনগণতন্ত্রী বাংলাদেশ বা 4 মূলনীতি আমাদের যেটা ছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রটা রেখে বাকি 3টাই বাদ দিয়েছেন। ওনারা 5টা প্রপোজ করেছেন। এই পরিবর্তন বা সংস্কারের এই প্রস্তাবটি আপনার কেমন মনে হচ্ছে? ব্লারি, ঝাপসা। প্রথমত হচ্ছে যে যেমন সমন্বয়ের ব্যাপারটা, এখানে বলেছে সমন্বয় করবেন, সবার মানবিক অধিকার কায়েম করবেন, এগুলো ফেক টার্ম। আসলে এগুলোর ব্যাপারে স্পষ্ট থাকা উচিত। আমাদের 4টি মূলনীতি স্পষ্ট সংবিধানে থাকতে হবে। এই 4টি মূলনীতি যদি স্পষ্ট না থাকে, তাহলে আপনি ছলচাতুরি করার সুযোগ পাচ্ছেন। রাষ্ট্রধর্মের কি হবে এই ব্যাপারে আমি ক্লিয়ার কোনো মেসেজ পাইনি। তবে কিছু বিষয় আছে স্পষ্ট, যেমন যেটা ভালো হয়েছে, যেমন ধরুন এমপিদের ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা,
যেটা সেটা ঠিক আছে, সেটা আমি মনে করি সেটা ঠিক থাকা উচিত, এবং এমপিরা কোনো দল তার কথা বলা থেকে স্টপ করবে তাকে, এটা ঠিক না। ক্যাবিনেটের প্রভাব কমিয়ে পার্লামেন্টের প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে সেটা আমি স্পষ্ট হতে পারিনি সেখান থেকে। সুতরাং কিছু কিছু ভালো এসছে, যেমন ধরুন আপার চেম্বারের কথা এসছে, সেটা ভালো, সেটা হওয়া উচিত। আমরা যখন ইংল্যান্ডে ল পড়তে গিয়ে আমরা দেখেছিলাম সেখানে যে আমার টিচার বলে উঠেছিলেন যে তোমাদের ওখানে আপার চেম্বার নেই, সারপ্রাইজড, এত জনসংখ্যা। আমার সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ডক্টর কামাল হোসেনের সাথে যারা যারা কাজ করেছেন তাদের ভিতরে একজন ছিলেন ডক্টর হামিদুদ্দিন খান স্যার, উনি আমার ডাইরেক্ট টিচার ছিলেন। তো হামিদুদ্দিন খান স্যারও বলেছিলেন যে দেখো আমাদের দেশে দেখা যাবে যে আপার চেম্বার করতে গেলেও সেখানে মারামারি, কাটাকাটি, কাদা ছোড়াছুড়ি হবে। কিন্তু আমার মনে হয় সেইখান থেকে আমরা সরে এসেছি, কারণ আমাদের রাজনীতিবিদরা মূলত তারা রিটায়ার করতে চান না, এবং মূলত টক শো এখন খুব অস্থির আমাদের টিচাররা টক শোর জন্য। এগুলো থেকে সরিয়ে বরঞ্চ জাতি তাদের কথা শুনুক, যেমন ডক্টর কামাল হোসেনের কথা শুনতে চাই আমরা, হ্যাঁ, এছাড়া আমরা আসম আব্দুর রবের কথা শুনতে চাই, আমরা ওনাদের কথা শুনতে চাই। এরকম অনেক নেতা আছেন যাদের প্রজ্ঞা আছে, অনেক অনেক বড় বড় আমাদের দেশে প্রফেসর আছেন, সিরাজুল ইসলাম স্যার এখনো জীবিত আছেন, এছাড়া অনেকেই জীবিত আছেন, অনেক বয়স্ক ইকোনমিক্স, অর্থনীতিবিদ অনেকে জীবিত আছেন, অনেক বিখ্যাত, ওনাদের কথা শোনার সুযোগ করে দেওয়ার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং রাজনীতিবিদরা রিটায়ার করে স্টিল তাদের রোল প্লে করার সুযোগ হয়েছে। সুতরাং সংবিধানে ভালো পদক্ষেপ হচ্ছে। কিন্তু প্রফেসর রিয়াজ উনি যে স্টেপ নিয়েছেন, ওনাকে না দিয়ে বরঞ্চ একজন আইনজ্ঞকে প্রধান করে আসলে স্টেপটা নিলে বোধহয় ভালো। প্রথমে তো স্বাধীন মালিক সাহেবকে নির্বাচন করা হয়েছিল প্রথমে। স্বাধীন মালিক স্যারের ব্যাপার আছে, স্বাধীন মালিক স্যার উনি চোখেই দেখেন না অলমোস্ট, সুতরাং ওনার ব্যাপারে যে কথাটা আছে ওটা ঠিক আছে, ওটা ওনাকে কমিটিতে রাখা। জনগণতন্ত্রী বাংলাদেশ এই যে নামটা প্রস্তাব করা হয়েছে, এটি কি মনে হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ? আমি এটা আগামাতা কিছুই এখনো বুঝে উঠতে পারিনি। এটা যে কি জনগণমন, এটা শুনলে তো অনেকটা আমার কাছে ভারতের জাতীয় সঙ্গীতের কথা মনে হয়, ভারতের জাতীয় সঙ্গীতের কথা মনে হয়। এছাড়া আমার কাছে এটা আমি বুঝতে পারিনি এটা কি বুঝাচ্ছে তারা। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, নাগরিক কমিটি একটা হয়েছে এখন সারা বাংলাদেশে, তারা কমিটি করার চেষ্টা করা হচ্ছে, নামটা হচ্ছে নাগরিক কমিটি। এদের মতবাদ, এদের মতাদর্শ, এদের কোন উদ্দেশ্যে, এরা কি সমন্বয়কদের দ্বারা পরিচালিত কিনা, এরা কারা, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু জানতে চাই। এবং এরা এখন বলছে গণপরিষদ, আজকে পেপারে কি যেন এসছে, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত হন, এরকম কথা বলছেন। এটা যে আহ্বায়ক আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার কি মনে হচ্ছে এই দল কি সংগঠিত হয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছে? আওয়ামী লীগের বিরুদ্ধে তো বলছেই, আওয়ামী লীগের অনেক আছে। জি প্লিজ। এগুলো সব ওয়ান ম্যান শো। আমরা এন্টারটেনমেন্ট দেখছি, এন্টারটেনমেন্ট হচ্ছে, আপনিও মজা পাচ্ছেন, আমিও মজা পাচ্ছি, দেখছি। তারা অনেক আস্ফালন করবে মাঠে ময়দানে, যখন নির্বাচনের সময় আসবে, সুষ্ঠু নির্বাচন হবে, এরা একজন পার্লামেন্টেরিয়ান পেলে তারা বোধহয় নফল নামাজ আদায় করবে। এছাড়া এদের কোনো প্রভাব আছে বলে আমি মনে করি না। কিন্তু যেটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এরা জায়গায় জায়গায় এদের বিভিন্ন শিক্ষকদেরকে, এদের শিক্ষা সব যেই কি বলেছে অ্যাসোসিয়েশন, যেখানে যে নাম তালিকা দেখলাম, তাদের তালিকাগুলো আমি চেক করেছি, এবং সেই তালিকাতে আপনি একটা দেখেন বোধহয় 2জন 134-এর ভিতরে 2জন বোধহয় অমুসলিম আমি পেয়েছি, আর 1-2জন থাকতে পারে। বাট যে দেশের জনসংখ্যার ন্যূনতম 10% হচ্ছে অমুসলিম, সেখানে আপনার কমিটিতে 10 জনও পেলাম না অমুসলিম। এটা কেন? বৈষম্য সেখানেই। এবং তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, যেমন ধরেন সিটি কলেজের প্রধান শিক্ষকের ব্যাকগ্রাউন্ড দেখবেন, এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, এরা সবাই হিজবুত তাহরির বি টিম। তাই আমি এদেরকে বিশ্বাস করি না। জাতি এদের সমাজের সাবধান থাকা উচিত বলে আমি মনে করছি। হিজবুত তাহরিরের বিষয়ে আপনি 5ই আগস্টের পরেই খুব ভালো লেগেছে, আপনি একটা অনুমান করেছেন যে হিজবুত তাহরির এই আন্দোলনের ইনফরমেশন পেয়ে না, এবং তার পরবর্তীতে আপনি সেটা আবার কনফার্ম করলেন, আমরাও বুঝলাম, জানলাম, দেখলাম। জি।